আসসালামু আলাইকুম। ফসি আফেক নাজু নাজমাতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা গত ক্লাসে বাক্য গঠন প্রণালী শিখেছিলাম, তাই না? আমরা জেনেছি বাক্যের মধ্যে তিনটা অংশ থাকে। প্রথম অংশ সুজে, দ্বিতীয় অংশ ভ্যার এবং তৃতীয় অংশ কমপ্লিমেন্ট। তো আজকে আমরা এই যে দ্বিতীয় অংশ ভ্যার, এই ভ্যার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, গত ক্লাসে আমরা এই প্রথম অংশ সুজি সম্পর্কে আলোচনা করেছি এবং মোটামুটি একটা ধারণা পেয়েছি, তাই না? তো আজকে আমরা দ্বিতীয় অংশটা নিয়ে আলোচনা করব। ভ্যারব। ভ্যারব বলতে আমরা কি বুঝি? ভ্যারব হলো কর্ম, ক্রিয়া বা কাজ। যেমন খাওয়া, যাওয়া, হওয়া, এসবই হলো ক্রিয়া বা কাজ, তাই না? যেমন এখানে দেখুন, আমি একটা উদাহরণ নিয়েছি, খাওয়া। আমি খাই, তুমি খাও, সে খায়, আমরা খাই, তোমরা খাও, তারা খায়। আমি এই যে একটা ক্রিয়া বা কাজ খাওয়া, এই খাওয়াটাকে আমি বাক্যে যখন ব্যবহার করেছি তখন এটাকে একটু পরিবর্তন করে নিয়েছি, তাই না? আমি খাই, তুমি খাও, তাহলে আমি লিখিনি আমি খাওয়া, তুমি খাওয়া। এই যে সুজে, এই পাশে যে আমরা দেখতে পাচ্ছি আমি, তুমি, সে, এগুলি তো সুজে, তাই না? এই যে সুজে অনুযায়ী আবার পরিবর্তন করেছি। শুধু যে পরিবর্তন করেছি তাই না, কিন্তু খাওয়াটাকে তো আমরা পরিবর্তন করেছি এবং কখনো হয় খাই, কখনো খাও, কখনো খায়, এক এক রকম হয়, এক এক সুজি অনুযায়ী এক এক রকম হয়, তাই না? তাহলে আমরা কি বুঝলাম যে একটা ক্রিয়া বা কাজকে আমরা বাক্যে যখন ব্যবহার করব সরাসরি ব্যবহার করতে পারবো না। এই মূল যে রূপ সেটা ব্যবহার করতে পারবো না, এই মূল রূপের পরিবর্তন করতে হবে। ঠিক আছে, এই মূল রূপের পরিবর্তন করাকেই ফসিতে বলা হয় কনজুগেজ করা। ঠিক আছে, তাহলে আমরা জানলাম কনজুগেজ বলতে আমরা কি বুঝি। আর কনজুগেজ না করি তো আমরা বাক্যে ভার্বকে ব্যবহার করতে পারছি না, তাই না? বাক্যের মধ্যে যখন ভার্বকে ব্যবহার করব তখন কনজুগেজও করে নিতে হবে। তাহলে আমাদেরকে এখন কনজুগেজও করার নিয়মগুলি জানতে হবে, কিভাবে কনজুগেজও করতে হয়, তাই না? তাহলে আসুন দেখি কিভাবে কনজুগেজও করতে হবে। প্রথমেই আমাদেরকে একটা কাজ করতে হবে কনজুগেজও করার জন্য, সেটা হলো যে ফসিতে যত ভার্ব আছে সেগুলিকে তিনটা ভাগে ভাগ করতে হবে। যেমন এখানে আছে ফমিয়ের গ্রুপ, দুজিএম গ্রুপ, থোয়াজেম গ্রুপ, এখানে তিনটা গ্রুপ করেছি, তাই না? তিনটা ভাগ করেছি। কেন করেছি? কারণ এখানে যে ফমিয়ের গ্রুপ দেখতে পাচ্ছি, এই গ্রুপের মধ্যে যে ভার্বগুলি থাকবে সেগুলিকে আমরা একটা নিয়মে কনজুগেজ করব। আবার দ্বিতীয় গ্রুপে যে ভার্বগুলি থাকবে সেগুলিকে আমরা অন্য নিয়মে কনজুগেজ করব। আবার এখানে যে ভার্বগুলি থাকবে সেগুলি আবার অন্য নিয়মে কনজুগেজ করব। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে জানবো যে কোন গ্রুপের মধ্যে কি ভার্বগুলি আছে, তাই না? তাহলে আসুন দেখি আমরা কিভাবে চিনতে পারবো ভার্বগুলি কোন গ্রুপের। যেমন এখানে দেখুন আছে কি মজে অর্থ খাওয়া, দনে অর্থ দেওয়া, পাহলে অর্থ কথা বলা, এগুলি কি এক একটা ভার্ব বা ক্রিয়া, কাজ যাই বলি না কেন। তো এই ভার্বগুলি যখন লিখেছি দেখুন শেষে কি আছে, ও এখ। এই যে ও এখ আছে প্রত্যেকটাই কিন্তু একই রকম শেষ অংশটুকু, তাই না? তাহলে যখনই আপনি দেখবেন যে ভার্বের শেষ হয়েছে ও এখ দিয়ে, তখনই বুঝবেন এই ভার্বগুলি হলো এই ফমিয়ার গ্রুপের অন্তর্ভুক্ত। তো এই নামের মধ্যেও আসলে একটা ও এখ আছে, চেনার জন্য, মনে রাখার জন্য আমি এটা মার্ক করে রেখেছি আপনাদের জন্য, যেন মনে রাখতে সুবিধা হয় আর কি। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে যখন কোনো ভার্বের শেষে দেখব ও এখ, তখন জানবো এই ভার্বগুলি ফমিয়ার গ্রুপের ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা চিনে গেলাম ফমিয়ার গ্রুপের ভার্ব। তো আমরা পরবর্তীতে দুজিএম গ্রুপ এবং থোজেম গ্রুপ নিয়ে আলোচনা করবো। আজকে আমরা শুধুমাত্র এই গ্রুপের ভার্বগুলিকে কীভাবে কনজুগেজ করতে হয় তাই দেখব আজকে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আচ্ছা, এই ব্যাপারে আরেকটা কথা আছে, ও এক দিয়ে যে ভার্বগুলি শেষ হবে সবগুলি ফমিয়ার গ্রুপের ভার্ব, এটা ঠিক আছে, কিন্তু একটা মাত্র ভার্ব আছে আলে, যার অর্থ হলো যাওয়া। এই আলে ভার্বের শেষে আছে দেখুন ও এখ। ঠিক আছে, কিন্তু এটা একটা ব্যতিক্রমী ভার্ব।
যার অর্থ যাওয়া তাকে আসলে যেতে দেওয়াই ভালো, তাই না? তাকে এই গ্রুপে রাখা যাবে না। সুতরাং এটাকে আমরা এই গ্রুপ থেকে আলাদা করে রাখবো। তাহলে আমরা কি জানলাম যে আলে ভার্ব ছাড়া বাকি যত ভার্ব পাবেন আপনি দিয়ে শেষ হবে সবগুলি হবে এই গ্রুপের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো এখন আমরা দেখি তাহলে কিভাবে কনজুগেশন করতে হবে এই গ্রুপের ভার্বগুলিকে। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা একটা ভার্ব নেই, যেমন মজে, এটাকে আমরা কনজুগেশন করব, বাক্যের মধ্যে ব্যবহার করবো কনজুগেশন করে। ঠিক আছে, তো আমি কিছু বাক্য দিয়ে উদাহরণ দিতে চাই আসলে। ঠিক আছে, যেমন এখানে আছে খাওয়া, খাওয়াকেই তো ফসেতে বলা হয় কি মজে, যে মজে অর্থ খাওয়া। তো এখানে যেহেতু বাংলায় উদাহরণটা রেখে নিয়েছিলাম খাওয়া, এই জন্য আমি ফসেতেও এই উদাহরণটাই নিয়েছি আর কি বোঝার জন্য, কারণ মজ অর্থ হবে আমি খাই, এগুলোর সাথে সবগুলির সাথে ঠিক থাকবে আর কি, এই জন্য আমি এই ভার্বটা নিয়েছি উদাহরণের জন্য। ঠিক আছে, তাহলে এখানে দেখুন মজে অর্থ কি খাওয়া, যখন আমি খাই লিখেছি বাংলায়, তো ঠিক এরকমই ফসেতে যখন লিখবো যত আমি, তাই না, মজ লিখছি, মজে এই কথাটা লিখিনি, যেমন এখানে লিখিনি আমি খাওয়া, ঠিক তেমনই আমি এখানে এই মজটাকে পরিবর্তন করে তারপর লিখেছি। ঠিক আছে, আপনি এই যে শেষের অংশটা দেখতে পাচ্ছেন একটু অন্যরকম, এটার সাথে মিল নেই কিন্তু, তাই না? তাহলে মজ, চু মজ, ইল অথবা এল মজ, নু মজ, ভু মজে, ইল অথবা এল মজ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সুজি অনুযায়ী পরিবর্তন হয়েছে লেখার ক্ষেত্রে, তাই না? তো এখন আমরা এই পরিবর্তনটা কিভাবে করলাম, এই কনজুগেশনটা কিভাবে করলাম, এটাই তো প্রশ্ন। তো আপনি দেখুন এখানে আমি তো আসলে অলরেডি কনজুগেশন করেই ফেলেছি, তো আপনি নিয়মটা ভালো করে খেয়াল করুন। আমি দুইটা রং ব্যবহার করেছি যে বোঝার জন্য, যে প্রথম যে অংশটুকু দেখতে পাচ্ছি আমরা লাল মার্ক করা, সেটুকু হলো সবগুলি মানে এই এর মধ্যে সবগুলি শব্দের মধ্যে দেখুন একরকম আছে এই যে পর্যন্ত লাল অংশটুকু, তাই না? লালটা কিন্তু কোনো পরিবর্তন নাই কোথাও। তাহলে এই অংশটাকে বলা হয় কি জানেন, র্যাডিক্যাল। ঠিক আছে, এই লাল যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হলো র্যাডিক্যাল। এটা আমরা কোথায় পেলাম, এটা পেলাম হলো যখন আমরা একটা ভার্ব নিব, এই যুক্ত ভার্বগুলোই তো ফর্মের গ্রুপের ভার্ব, যখন আমরা ফর্মের গ্রুপের একটা ভার্ব নিব তখন কি করব, এই যে এই অংশটা আছে না, এই অংশটা আমরা বাদ দিয়ে দেব, যে অংশটুকু দিয়ে আমরা চিনেছিলাম সেই অংশটা বাদ দিয়ে দেব, যেখানে যেমন আছে সবগুলি আমরা বাদ দিয়ে দিব যখন কনজুগেশন করব। তাহলে এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার কি থাকবে, দেখুন আমার থাকবে MAN জে, এই যেখানে MAN জে, দেখুন সবগুলির মধ্যে এইটুকু পর্যন্ত লিখেছি। এই অংশটুকুর নাম হলো রাডিক্যাল। ঠিক আছে, এই প্রথম অংশটুকুর নাম হলো রাডিক্যাল। এই রাডিক্যালটা সুজি অনুযায়ী কখনো পরিবর্তন হয়নি কিন্তু। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমরা রাডিক্যালটা সবগুলি সুজির সাথেই একই রকম থাকবে। ঠিক আছে, তাহলে এটা মুখস্থ করার কিছু না, এটা ভালো করে যদি আপনি খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন এবং লিখতে পারবেন। এখন আমাদেরকে এই যে শেষের অংশটুকু সবুজ অংশ যে সেইটুকু আমরা কোথায় কি পেলাম, এই শেষের অংশটুকুই বলা হয় টার্মিনেজো। ঠিক আছে, এটাই আমাদেরকে মুখস্থ করতে হবে, আসলে এটা বোঝার কিছু না, এটা সম্পূর্ণ মুখস্থ করে রাখতে হবে। যেমন যদি হয় তাহলে আমরা কি লিখেছি, ও এই ওটা কোথায় পেয়েছিলাম, এই যে দেখুন এখানে যখন চু যে ও এস যুক্ত করেছিলাম র্যাডিক্যালের সাথে, এই ও এসটা কোথায় পেয়েছিলাম, এই যে চু এর পরে ও এস, এই যে এই অংশটার মধ্যে আপনি র্যাডিক্যালটা বসাবেন। এখন যে কোনো একটা অন্য একটা যে কোনো ভার্ব যদি নেন আপনি, এই র্যাডিক্যালটা বসানোর পরে এই পরের অংশটুকু যোগ হয়ে যাবে শুধু। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম যে আমরা যখন একটা ভার্বকে কনজুগেশন করব তাহলে দুইটা অংশ করতে হবে আর কি, যে এই সেই ভার্বটারই প্রথম অংশ অর্থাৎ র্যাডিক্যালটা বের করব, তারপরে সাথে যোগ করব হলো টার্মিনেজো, এই যে এই অংশটাকে যোগ করব। ঠিক আছে, আমরা যদি র্যাডিক্যালটা বের করে ফেলতে পারি তাহলে এই অংশটা যোগ করে দিব আমরা এই সুজি অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমরা জানলাম কিভাবে কনজুগেশন করতে হয়। এছাড়া ছোটোখাটো কয়েকটা বিষয় আছে দেখুন। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা মানে একটা প্রশ্ন থেকে যাবে, আমি একটু
ক্লিয়ার করে দিচ্ছি। যেমন দেখুন এখানে রেডিকেল কিন্তু যে পর্যন্ত ঠিকই ছিল এই নু কনজুগেট মানে সুজের সাথে, কিন্তু এখানে একটা অযুক্ত করেছি। এটা কেন করেছি? এটা হলো আপনি তো যখন উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণ করতে যাবেন, যেমন দেখুন এখানে কি আছে, ও ও এন এস, ও এন উচ্চারণ কি হয়? ও ওকার, তাই না? এস এর তো উচ্চারণ হয় না, শেষের কনসোনেন্টের উচ্চারণ হয় না, আমরা জানি। তাহলে আমরা যখন যুক্ত করব ও এন, তাহলে একটা ওকার যুক্ত করব। এখন কিসের সাথে ওকার যুক্ত করব? এই টা যদি এখানে শেষ হয় তাহলে হ্যাঁ আমরা জের সাথে যখন ও এন যুক্ত করব তখন গ উচ্চারণ হয়ে যাবে, এই জের উচ্চারণ গ হয়ে যাবে, কারণ যে কখনো জ কখনো গ হয়, কিন্তু আমরা যে দ্বিতীয় ক্লাস সিলাব সেখানে শিখেছিলাম, তাই না? জের সাথে সাথে যখন আ থাকবে বা ও থাকবে বা ইউ থাকবে তখন গ উচ্চারণ হবে। তো এখন যদি আমি সরাসরি ও এন এস লিখে ফেলি তাহলে এটাকে আমাকে উচ্চারণ করতে হবে ম গো। আসলে তো ম গো বললে হবে না, এটা মূল যে রূপটা ছিল সেটা হলো ম জে। তো ম জে থেকে ম জো বলতে হবে। এই ম জো বলার জন্য আমাকে এটা জ বানাতে হয়েছে। জ বানানোর জন্য একটা ও দিতে হয়েছে, কারণ যখন আমি ও দিয়েছি তখন জে ও জ হয়ে গেছে। তো জ তারপরে ও এন এস, এখন আমি একটা জয়ের সাথে ওকার যুক্ত করতে পেরেছি। ঠিক আছে? তা না হলে ওকার ঠিকই আছে, ও এন এস এর জন্য ওকার ঠিকই আছে, কিন্তু আমি গ না লিখে জ লিখতে চেয়েছি, এই জন্যই আমি এই ওটা দিয়েছি। তো এটা এক্সেপশনাল এই এই মজে ভেরবের জন্য। তো এরকম কয়েকটা ভেরব আছে, এগুলোর মধ্যে একটু মডিফাই করতে হয়। তো এগুলি যদি আপনি এই আপাতত মানে ওই নিয়মটা না মনে রাখতে পারেন, তাহলে আপাতত মনে রাখেন যে এই নু সুজের সাথে যখন আপনি মজে ভার্বটা লিখবেন তখন এই ওটা যুক্ত করতে হবে শুধু। ঠিক আছে? গেল কেন এটা আমরা যুক্ত করলাম। এছাড়া যে আপনি এই কনজুগেশনটা দেখলেন, এর মধ্যে উচ্চারণের জন্য উচ্চারণের ক্ষেত্রে আরেকটা সহজ একটা উপায় আপনাকে বলে দিচ্ছি। যেমন দেখুন এখানে জ মজ, চু মজ, ইল অথবা এল মজ। ঠিক আছে? আমি কিন্তু একই উচ্চারণ করেছি, অর্থাৎ যে ও জ হয় আমরা জানি, হ্যাঁ, এটাও যে ও জ এস এর উচ্চারণ হয় না। তো এই তিনটারই উচ্চারণ তাহলে এক, লেখার ক্ষেত্রে আপনাকে এখানে ও এস দিতে হয়েছে। ঠিক আছে? ঠিক এটাও ইল এল মজ হবে, ও এনতে, হ্যাঁ, এনতের উচ্চারণ হবে না। তাহলে আমরা কি পেলাম? এই যে চারটা জ চু ইল এল আর এ ই এল ইল এল, এই চারটার উচ্চারণ একই রকম হবে, আর নু এবং ভু অন্যরকম হবে। নু হবে মজু, ভু হবে মজি। ঠিক আছে? তাহলে আমরা উচ্চারণের ব্যাপারটা বুঝে গেলাম। এখন যদি আপনি এই মজি না দিয়ে আমরা দুই একটা উদাহরণ নিতে চাই, যেমন দেখুন এখানে আমি আরও যে ভ্যাব আছে, যেমন দনি, দনি ভ্যাবটা নিয়ে আমি কিছু উদাহরণ দেখাচ্ছি। যদি আমি এখানে কনজুগেট করতাম যে আমি দেই, আমি কাউকে কোনো কিছু দেই, এরকম প্রথম অংশটুকু আমরা তো কমপ্লিমেন্টে যাইনি, তো আমরা ভ্যাব পর্যন্তই থাকি আজকে। জ কি লিখব? দো দন। তাহলে আমরা কি লিখলাম এখানে? এই দু জেন পর্যন্ত লিখলাম, ও এক লিখিনি। তাহলে আমাদের কিন্তু কনজুগেট করা হয়ে গেছে, কারণ এখানে আমার ও যুক্ত করা হয়ে গেছে, কারণ এখানে জ আছে, জ দন। এখানে যদি চিউ লিখি তাহলেও কি লিখবো? আমি জাস্ট শুধু এই ইয়েটাই লিখব, রাডিক্যালটাই লিখব। ঠিক আছে? আপনি যখন রাডিক্যালটা বের করতে পারবেন, শিখে ফেললেন, তাহলে কিন্তু আপনার জন্য একদম সহজ হয়ে গেল প্রথম অংশটা। ঠিক আছে? তাহলে আমি সব জায়গায় কি লিখলাম? এই দে ও দুজন লিখে ফেললাম। ঠিক আছে? তাহলে আর কোনো প্রশ্ন আছে এর মধ্যে? দেখুন তো, হয়ে গেল না আমার কনজুগেট করা? তাহলে কি হলো? রদন, চিদন, ইল অথবা এল দন, নু দো নো, ভু দন্যে, ইল অথবা এল দন। ওই যে বলেছিলাম এই প্রথম তিনটা এবং শেষেরটা একই রকম উচ্চারণ। তাহলে জ দন, চিউ দন, ইল এল দন, আবার ইল এল দন। শুধু নো এর ক্ষেত্রে হয়েছে নো, দন, ভু দো নে। ঠিক আছে? এখন আপনি এরকম অন্য একটা ভার্ব দিয়ে যদি এক্সারসাইজ করতে চান, যেমন দেখুন এখানে পারলে, পারলেটা যদি দিই তাহলে কী হবে? এই এল পর্যন্ত আমরা লিখবো, তাই না? তো জ পারল। এখন আপনি নিজে নিজেই পারবেন না এরকম বসিয়ে যেতে, তো এইভাবে আপনি সবগুলি বসাবেন রাডিক্যালগুলি, তাহলে আপনার উচ্চারণটাও ঠিক এরকম হয়ে যাবে যে এই
আসলে যে রেডিকেলের শেষের যে লেত্র আর কি ওইটা পর্যন্ত আসলে উচ্চারণটা হয় আর কি। ঠিক আছে, যে পার্ল, আমরা তো ওর জন্য তো আর ল বলি না, জাস্ট এলটাকে সংক্ষিপ্ত করে দিই আর কি। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আপনারা চেষ্টা করলে এখন থেকে যে ভূমি গ্রুপের ভার্বগুলো আছে সেগুলি দিয়ে আপনারা কনজুগেশন নিজে নিজে করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমাদেরকে শুধু ভার্বগুলিকে মুখস্থ করতে হবে, শব্দার্থগুলি মুখস্থ করতে হবে। তো যাই হোক, আমরা আগামী ক্লাসে তাহলে দুজেম গ্রুপ এবং থজেম গ্রুপ আলোচনা করব, এবং সেই সাথে আর দুইটা বিশেষ কী বলে এটাকে ভার্ব আছে, যাকে বলে সাহায্যকারী ভার্ব। ওই দুইটা ভার্ব নিয়ে আমরা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ ওই দুইটা ভার্ব সম্পর্কে জানা। তো ওই দুইটা ভার্ব সম্পর্কে আলোচনা করব। তো আজকে তাহলে এখানেই শেষ করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।